আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। জানি এখন কেউ কথা বেশি বলা পছন্দ করে না, তাই আমি আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাই না, সরাসরি ঘটনায় যেতে চাই। কিন্তু যেটুকুনি না বললেই নয়, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনা শেষে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু ঘটনাটা শুনে আসুন। আশা করছি পুরো ঘটনাটাই আপনাকে আমরা পাশে পাবো। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার নাম শাকিব, আমি ঢাকায় থাকি। ঘটনাটা 2019 সালের মার্চ মাসে আমি সহ আমার দুই বন্ধু আর দুইজন টিচারের সাথে ঘটে যায়। আমি কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমাদেরই এক ক্লাসমেট রাজুকে কেন্দ্র করে। রাজু ছিল আমাদের কলেজের, এমনকি আমাদের ক্লাসের সবচেয়ে চঞ্চল দুষ্টু একটা ছেলে। সে আমাদের কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করত। তার বাসাটা ছিল রংপুরের কোনো একটা জায়গায়, যেটা আমি উল্লেখ করছি না। তার রুমমেটের কাছ থেকে শুনেছিলাম সে নাকি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। জানি না এটা কতটা সত্যতা ছিল। হঠাৎই একদিন ক্লাস চলাকালীন সময় রাজুর অসম্ভব একটা খিঁচুনি ওঠে, আর আমাদের সবার চোখের সামনেই সে হেঁচকাতে হেঁচকাতে মরে যায়। আমরা তাকে হসপিটাল পর্যন্ত নেওয়ারও সময় পেয়েছিলাম। যখন আমরা তাকে হসপিটালে নিয়ে যাই তখন তাকে মৃত ঘোষণা করা হয়। আমরা তার পরিবারের কাছে কল করেছিলাম। তারা আমাদের কাছে আসতে চেয়েছিল, যদিও রংপুর থেকে ঢাকায় আসতে গেলে অনেকখানি সময় লাগবে, আর আমরা যদি তাদের অপেক্ষায় থাকি তাহলে রাজুর লাশটা হয়তো পচে যেতে পারে। আমরা তাদের বাড়ির সাথে কন্ট্যাক্ট করে এবং স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে কয়েকজন শিক্ষকের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম আমি, আমার দুই বন্ধু আর আমাদের কলেজেরই দুইজন টিচার আমাদের সাথে যাবে রাজুর বাড়িতে, রাজুর লাশটাকে তাদের বাড়িতে দিয়ে আসার জন্য। যেই কথা সেই কাজ। আমরা কোনো গোসল করানো ছাড়াই রাজুর লাশটাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই যাত্রাটা যে এত পরিমাণে অশুভ ছিল যেটা আমরা ভুলক্রমেও টের পাই। অনেকজন একসাথে ছিলাম, ভেবেছিলাম কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা যখন হতে লাগে তখন সব দিক থেকেই হতে লাগে। আমরা একটা অ্যাম্বুলেন্স ঠিক করে সে অ্যাম্বুলেন্সের ওপরে রাজুর লাশটা সহ আমরা 5 জনই গাড়িতে উঠে পড়ি। যদিও আমরা কেউই কোনোদিন রাজুর বাড়িতে কখনো কোনো অবস্থাতেই যাইনি, এমনকি এটাও জানি না আসলে তার বাড়িটা কোথায়। শুধু মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী আমরা যাত্রা শুরু করেছিলাম। রাজুর লাশটাকে নিয়ে দুপুর 3টাতে রওনা দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ভোরের ভেতরেই রাজুর বাড়িতে গিয়ে আমরা পৌঁছে যাব। আমরা সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হলো। প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হলো গাড়ির সামনের চাকাটা লিক হয়ে গিয়েছিল। আমরা সামনের চাকাটা বদলে বেশ কিছু দূর যাওয়ার পরে আবার পেছনের চাকাটাও লিক হয়ে যায়। আমরা বুঝতে পারছিলাম না আমাদের সাথে কেন এরকম হচ্ছে, যদিও এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা বলে উঠল, মনে হয় না আমাদের এই যাত্রাটা খুব একটা শুভ হতে চলেছে। আমি কেন যে এই ভাড়াটা নিলাম এই বলে সে নিজের কপাল চাপড়াচ্ছিল। এটা দেখে আমরা প্রচন্ড বিরক্ত হলাম। কিচ্ছু আর করার নেই, রাজুর বাড়িতে আমাদের যেতেই হবে। তাছাড়া এই লাশটাকে অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব হবে না। বলে রাখি, এর ভেতরে আমাদের গাড়ি কয়েকবার নষ্ট হয়ে গিয়েছিল, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। কিন্তু সবকিছু উপেক্ষা করেই আমরা রাজুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। রাত তখন 2টা হবে। হঠাৎ করেই আমরা একটা গ্রামের ভেতর একটা রাস্তা দিয়ে যেতে লাগলাম। যদিও রাস্তাটা পাকা রাস্তা ছিল, কিন্তু চারপাশে একেবারে পুরো বদ্ধ গ্রাম দেখতে পাচ্ছিলাম। কোথাও ছোট ছোট বিল, খাল আর অনেক বড় বড় দিঘি পুকুর নিয়ে
তাদের এই গ্রামটা ছিল। আমি এই গ্রামের নামটা সঠিক জানতাম না। ঘটনাটা এই গ্রাম থেকেই শুরু হয়। আমরা যখন গ্রামের ভেতরে চলে গেলাম তখন হঠাৎ করেই অনুভব করলাম আমাদের গাড়িটা অনেক ধীরে চলছে। আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোনো সমস্যা? ড্রাইভার তখন বলল গাড়িটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে আছে। আমরা কেউই বুঝতে পারছিলাম না যে গাড়িটা এত ভারী হয়েছে কেন। আমরা সবাই রাস্তার পাশে গাড়িটাকে সাইড করে পুরো গাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কোনো কিছু আটকে যাওয়ার সম্ভাবনা দেখলাম না, যার কারণে গাড়ির চাকাগুলো অনেক জ্যাম হয়ে থাকবে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, হয়তো কোনো বিপদের মধ্যেই পড়তে চলেছি। যেটা মুখের কথা সেটাই ছিল। আমরা আবারও যখন গাড়িতে উঠে সামনের দিকে যেতে লাগলাম, হঠাৎ করে রাস্তার ভেতরে একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম, যার উচ্চতা অনেক লম্বা ছিল। এটা কোনো স্বাভাবিক মানুষের উচ্চতা ছিল না। একে তো এরকম বৃদ্ধ লোক, তার ওপরে তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি আসলে বৃদ্ধ হয়েছেন, শুধু তার চুলদাড়িতেই পাকন ধরেছিল। তিনি একটা সাদা আলখাল্লা পরেছিলেন। লোকটাকে দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই আর দৌড়াদৌড় করে সামনের দিকে এগোতে লাগি। এভাবেই আরো কিছু দূর যেতেই আমাদের চোখে এবার যা পড়লো এটা দেখে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। আমরা স্পষ্ট দেখতে পেলাম প্রায় 20-25টা কুকুর আমাদের রাস্তার সামনে একেবারে এমন ভাবে বসে আছে যে আমরা কোনো অবস্থাতেই তাদেরকে ক্রস করে যেতে পারবো না। যদি আমরা তাদেরকে ক্রস করে যেতে চাই তাহলে আমাদেরকে সেই কুকুরগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কুকুরগুলো কোনো সরার নাম নিচ্ছিল না। অনেক জোরে জোরে গাড়ির ড্রাইভারটা হর্ন দিচ্ছিল, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না। এভাবেই প্রায় 5-7টা মিনিট কেটে যায়। হঠাৎ করেই সেই কুকুরগুলো একের পর এক চলে যেতে লাগলো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। এর থেকেও ভয়ঙ্কর কিছু যে আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা ভুলাক্রমেও বুঝতে পারিনি। আমরা আবারও সেই আমরা ওই গ্রামটা পার হয়ে গেলাম এবং একটা পাকা মেইন রাস্তার ওপরে উঠে পড়লাম। বুঝতে পারলাম এই রাস্তাটাই বোধহয় রংপুরে গিয়েছে, আর আমরা যে জায়গাটাতে যাব ঠিক সেই জায়গাটাতেই পৌঁছে দেবে আমাদের জিপিএস ট্র্যাকারটাও ঠিক এরকমই বলছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, জিপিএস ট্র্যাকারে যেরকমটা দেখাচ্ছিল সেরকমটা আমরা পাচ্ছিলাম না, কারণ আমরা যেই মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার দুই পাশেই অনেক বড় বড় বিল ছিল, যেটার এই মাথা থেকে ওই মাথা আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। এভাবেই সেই বিলের রাস্তাটা ধরে আমরা বেশ কিছু দূর এগিয়ে যাই এবং এগিয়ে যাওয়ার সময় আমরা পরপর কয়েকবার একটা জিনিস ফলো করি। আমরা প্রতিবারই দেখছিলাম আমাদের ডান পাশ দিয়ে একটা কালো কাপড় পরা কেউ একজন হেঁটে যাচ্ছে। তিনি পুরুষ কি মহিলা আমরা এটা বুঝতে পারছিলাম না, তবে স্পষ্ট গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেয়েছিলাম তিনি একটা লাঠি ভর করে কেমন খোঁড়াতে খোঁড়াতে হেঁটে যাচ্ছে। এভাবে আমরা আরো বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাই। এরপরে আমাদের সাথে যা ঘটলো এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বলে রাখি, আমাদের কারো কাছেই ফোন ছিল না, শুধু আমাদের টিচারের কাছেই মোবাইল ফোন ছিল। হঠাৎ করেই আমরা সামনে দেখতে পেলাম বেশ কিছু কালো আলখাল্লা পরা লোকজন আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পুরো রাস্তাটা তারা এমন ভাবে ব্লক করে আছে, মনে হচ্ছিল যেন তারা আমাদেরই অপেক্ষায় আছে। আমরা ক্রমশই তাদের কাছে যাচ্ছি। তাদের কাছে এসে আমরা গাড়িটা দাঁড় করাই, আর হেডলাইটের আলোতে তাদের চেহারাটা এবার আমরা দেখতে পেলাম। তাদের চেহারাটা দেখতে এমন ছিল, মনে হচ্ছিল কালো আলখাল্লার ভেতরে একজোড়া লাল জলজলকিত চোখ, আর তাদের দাঁতগুলো ছিল অস্বাভাবিক বড়, মনে হচ্ছিল আমাদেরই অপেক্ষায় আছে। তাদের ভেতরে একজন হাত সামনের দিকে বাড়িয়ে আমাদেরকে থামার জন্য ইশারা দিল। তার হাতটাও ছিল একেবারে অস্বাভাবিক, এটা কোনো মানুষের হাত ছিল না, একদম চিকন শুকনো একটা হাত, যার আঙ্গুলগুলো ছিল একেবারে ব্লেডের মতো চোখা। মনে হচ্ছিল এটা কোনো অদ্ভুত প্রাণী। এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। এরপরে আমাদের সাথে আরো ভয়ানক কিছু ঘটা শুরু করলো। আমরা হঠাৎ লক্ষ্য করে দেখলাম রাজুর লাশটা অস্বাভাবিকভাবে কাঁপছে। মনে হচ্ছিল তার শরীরে যেন আবার প্রাণ ফিরে এসেছে। সে অনেক জোরে জোরে কাঁপতে লাগলো।
ঠিক মৃত্যুর আগে যেরকম ভাবে সে খিঁচুনি দিচ্ছিল ওইরকম ভাবে খিঁচতে শুরু করলো। এটা দেখে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই। কি করব ভেবে পাচ্ছিলাম না। একে তো সামনে এসব ঘটছে, আর তার ভেতরে গাড়ির ভেতরে যেটা ঘটছে এটা আরো বেশি অস্বাভাবিক। আমাদের হেতায়েত বুদ্ধি কাজ করছিল না। আমাদের হাত পা একেবারে অবশ হয়ে এলো। আমরা 6 জনই এই জিনিসটা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কোনো উপায় না পেয়ে আমরা গাড়ি থেকে নেমে যাই, আর গাড়ি থেকে নামতেই আমরা দেখতে পেলাম আমাদের চারপাশে অসংখ্য কালো আলখাল্লা পড়া মানুষের মতো আকৃতি আমাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে আমরা হিতাহিত শূন্য হয়ে পড়ি এবং যে যার মতো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড় লাগাই। সবাই একদিকেই দৌড় দিয়েছিলাম, কিন্তু গাড়ির ড্রাইভারটা অন্যদিকে দৌড় দিয়েছিল। আমরা কেউ কারো খোঁজ নেওয়ার মতো সাহস পাচ্ছিলাম না, তাই নিজের জীবন বাঁচানোর জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে করতে সামনের দিকে আগাতে থাকি। হঠাৎই আমরা কিছু আলো দেখতে পাই। ভেবেছিলাম এটা কোনো একটা গ্রাম হতে পারে। আমরা দৌড়ে গিয়ে সেই গ্রামের ভেতরে ঢুকে পড়ি এবং অস্বাভাবিকভাবে অনেক জোরে জোরে চিৎকার করতে লাগি। আমাদের চিৎকার শুনে গ্রামের লোকজনেরা বের হয়ে আসে, আর তাদেরকে আমরা পুরো ঘটনাটা খুলে বলি, আর আমাদের সাথে সেই অ্যাম্বুলেন্সটার কাছে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাই। সেখানকার কিছু সাহসী মানুষজনকে সাথে নিয়ে আমরা সেই অ্যাম্বুলেন্সের কাছে যাই। সে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে আমরা যা দেখতে পাই এর জন্য আমরা আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম রাজুর শরীরটা এমন ভাবে পড়ে আছে, মনে হচ্ছিল অসংখ্য হিংস্র প্রাণী তার শরীরের ওপরে অ্যাটাক করেছে। যে যার মতো তার শরীরের এক একটা অংশ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। কোথাও মাংস নেই, কোথাও হাড় সহ হাত নেই, কোথাও হাড় নেই। এই বীভৎস অবস্থা দেখে আমরা সহ গ্রামের পুরো লোকজন প্রচন্ড অবাক হয়ে যায়। তারপরে আমাদের ভেতর থেকে সেই গাড়ির ড্রাইভারের খোঁজ করতে লাগলাম, কিন্তু তাকেও আশেপাশে কোথাও দেখতে পেলাম না। সৌভাগ্যবশত সেই গাড়ির ড্রাইভারের ফোন নাম্বারটা আমাদের কাছে ছিল। আমরা সাথে সাথেই তাকে কল লাগাই, আর জানতে পারি সে নাকি সামনের একটা গ্রামে গিয়েছে, আর একটা বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। আমরা সে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ওই গ্রাম থেকে কয়েকজনকে নিয়ে গাড়ির কাছে আসতে বলি। আমাদের কথা মতো সে প্রায় আধা ঘন্টা পরে আমাদের গাড়ির কাছে আসে, এবং এই বিষয়টা নিয়ে কি করব আমরা বুঝতে পারছিলাম না। গ্রামের লোকজনদের সহায়তায় পাশের পুলিশ স্টেশনে আমরা কল করি এবং সেখান থেকে সাহায্য চাই। পুলিশের একটা ভ্যান এসে আমাদেরকে রাজুর লাশ সহ তাদের বাড়িতে পৌঁছে দেয়, আর সেখানে গিয়ে আমরা রাজু সেই ক্ষত বিক্ষত লাশটাকে কোনো রকমে ধুয়ে দাফন কাফনের ব্যবস্থা করে সেইখান থেকে চলে আসি। ঘটনাটা এখানেই শেষ। জানি না সেদিনকে আমাদের সাথে কি হয়েছিল, কিন্তু এটা আমাদের অনেকে বলেছিল এটা রাজুর এক প্রকার শাস্তি ছিল, কারণ সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। হয়তো সেই কারণেই তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আর তার সাথে সাথে আমরাও এরকম একটা ঘটনার শিকার হয়েছিলাম। ঘটনাটা হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরেই সাকিব ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। ধন্যবাদ সাকিব ভাইকে অনেক সুন্দর করে একটা চমৎকার ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পুরো ঘটনাটাই আপনাকে আমরা পাশে পাবো। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানা গোপন রাখলাম, কিন্তু আমি আজকে আপনার কাছে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমি নিজের চোখে দেখেছি, আর ঘটনাটা আমি নিজের কানে শুনেছি। ঘটনাটা আমাদের পাশের এলাকার একটা ভ্যান চালকের সাথে ঘটে যায়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনা শুরু করছি। রাত তখন বেশ গভীর। নিস্তব্ধতা যেন পুরো গ্রামটিকে ঢেকে রেখেছে। একটু দূরের বিলের দিকে তাকালে
শুধু অন্ধকার আর অন্ধকার। গ্রামের মানুষজন দিনের আলোতে বিলে কাজ করতে যেত, মাছ ধরতো, কিন্তু রাতের বেলা কেউই বিলের পাড়ে পা বাড়াতো না, কারণ লোকমুখে শোনা যেত এই বিলটা নাকি খুব একটা ভালো না, এখানে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। দিনের আলোতে যেমন নিস্তরঙ্গ শান্ত, তেমনি রাতের বেলায় ভীষণ ভয়াবহ। যে কোনো অদ্ভুত আওয়াজ শুনলে গ্রামের বৃদ্ধরা বলতো বিলের কালো জলে না জানি কেমন অশুভ শক্তি ঘাপটি মেরে আছে। মারুফ ছিল একজন সাধারণ ভ্যান চালক। সারাদিন গ্রামের মানুষের যাতায়াত করাই ছিল তার প্রধান জীবিকা। সেদিনও ভোরের আলো ফোটার সাথে সাথে বের হয়েছিল ভ্যানে চড়ে। দিনের পর দিন সে এভাবেই যাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত আর সন্ধ্যা হলে বাসায় ফিরে আসত। কিন্তু সেদিন সবকিছু অন্যরকম হতে যাচ্ছিল। এ কথা মারুফ কোনোদিনও কল্পনা করতে পারেনি। রাতের অন্ধকার যখন পুরো গ্রামটাকে গ্রাস করেছিল, তখন মারুফ একটা জায়গায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই দুজন যাত্রী এসে হাজির হলো। মারুফ তাদের গন্তব্য জানতে চাইল। তারা শান্ত গলায় বলল বিলের ওপারে যাবে। মারুফ একটু অবাক হলো। সাধারণত রাতের বেলা কেউ বিলে যেতে চায় না, তবে যাত্রীদের কথায় কোনো ভয়ের লক্ষণ দেখা যাচ্ছিল না, বরং তাদের চোখের মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা ছিল, যা মারুফ প্রথমে খেয়াল করলেও পরে ভাবলো হয়তো এটা ভ্রম। দুজন লোক ভ্যানে চড়ল আর রাতের আধার ভেদ করে রওনা দিল বিলের দিকে। বিলের কাছাকাছি পৌঁছালে চারপাশের পরিবেশটা বদলে যেতে লাগলো। চারপাশের নিস্তব্ধতা যেন কেমন যেন অস্বাভাবিক লাগছিল। কুকুরের ডাক, ঝিঝি পোকাদের আওয়াজ থেমে গিয়েছিল। হঠাৎ করেই মারুফের মনে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। পেছন থেকে কেমন যেন একটা গর্জন শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সেটা আরেকটু স্পষ্ট হলো। দুটো অদ্ভুত অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছে কেউ যেন কিছু ছিঁড়ছে। মারুফ ভয়ে ভয়ে পেছনে তাকালো। সে পেছনে তাকাতেই যা দেখলো তাতে তার গলা শুকিয়ে গেল, শরীর যেন পাথর হয়ে গেল। পেছনের দুজন যাত্রী ছিল, তারা আসলে মানুষ ছিল না। তারা একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়া, একে অপরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। এটা যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। তাদের মুখগুলো রক্তে ভেজা ছিল। একজনের একটা চোখ নেই, আরেকজনের পেটের নাড়িভুড়ি ভ্যানের ওপরে পড়ে আছে। তারা একে অপরকে এমনভাবে ছিঁড়ে খাচ্ছিল যেন কয়েকদিনের ক্ষুধার্ত জন্তু। মারুফ আর সহ্য করতে পারল না। সে ভ্যান ফেলে দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। বিলের ধারে গ্রামের দিকে কিছুটা ছুটে পালানো শুরু করলো। চারপাশের অন্ধকার যেন তাকে গিলে ফেলতে চাইছে। পেছন থেকে তার পায়ের নিচের কাদা সিঁধিয়ে যাচ্ছিল, কিন্তু পেছনে সেই অমানবিক ছায়াগুলো তার পিছন ছাড়ছিল না। তাদের মুখে সেই বিকট রক্তাক্ত হাসি, তাদের চোখ যেন আগুনের মতো জ্বলজ্বল করছিল। মারুফ দৌড়ে পালানোর চেষ্টা করতে করতে হঠাৎ দেখতে পেল তাদের মুখ থেকে ঘন রক্ত বের হয়ে আসছে আর তারা একে অপরের মাংস চিবিয়ে খাচ্ছে। সে জানতো না কিভাবে এত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। একসময় গ্রামের প্রান্তে সে পৌঁছে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছিল না, কারণ গ্রামের সবাই তখন গভীর ঘুমে মগ্ন। মারুফ শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে গ্রামের এক প্রান্তে এসে একটা পুরনো বাড়ির সামনে মুখ থুবড়ে পড়ে গেল। তারপরে তার আর কোনো কিছু মনে নেই। সকালের আলো ফুটতে না ফুটতেই গ্রাম জুড়ে হইচই শুরু হয়ে গেল। গ্রামের কিছু মানুষ দেখতে পেল একটা ভ্যান বিলের ধারে পড়ে আছে আর ভ্যান চালক নেই। ভ্যানটা ঠিক জায়গাতেই ছিল, কিন্তু চালককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে গ্রামের এক বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল মারুফকে। এলাকাবাসীর সহায়তায় মারুফের জ্ঞান ফেরানো হলো। তার মুখে ছিল ভয়ের ছাপ, তার শরীর কাঁপছে। গ্রামের লোকেরা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। অনেক চেষ্টার পরে যখন মারুফ কিছুটা স্বাভাবিক হলো, তখন সে যা বলল তাতে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সে বলল ওরা মানুষ ছিল না, ওরা অশুভ কিছু একটা ছিল। ওরা আমার ভ্যানে উঠেছিল আর আমার সামনেই একে অপরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, পেটের নাড়িভুড়ি মাটিতে ঝুলছিল। ওরা আমার পিছু নিয়েছিল। আমি পালাতে চাইলাম, কিন্তু ওরা আমাকে ছাড়লো না।
গ্রামের সবাই এমন গল্প শোনার পরে কেমন এক অদ্ভুত নীরবতায় নেমে এলো। অনেকেই বিশ্বাস করতে পারছিল না, আবার কেউ কেউ বিশ্বাস করতে চাইল না। তবে সেদিনের পর থেকে কেউ আর বিলের দিকে পা বাড়াতে সাহস পায়নি। মারুফের কথা যতই অবিশ্বাস্য হোক, তার শরীর, ভাষা এবং তার চেহারা দেখে আমরা সবাই স্পষ্ট বুঝতে পেরেছিলাম এটা আসলেই সত্য। তার ভয় দেখে কেউ তাকে মিথ্যাবাদী বলার সাহস পায়নি। যে ভ্যান বিলের ধারে পাওয়া গিয়েছিল তাতে রক্তের ছোপ ছোপ দাগ ছিল, যেগুলো কখনো শুকায়নি। আর যারা সেই ভ্যানকে ছুঁতে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজন কয়েকদিনের মাথায় কোনো এক অজ্ঞাত রোগে মারা গিয়েছিল। এই ঘটনার পর মারুফ নিজেও মারা গিয়েছিল। প্রায় 2 মাস পর তার শরীরটা এত পরিমাণে শুকিয়ে গিয়েছিল যেটা দেখার মতো ছিল না। কোনো সাধারণ একটা মানুষ যদি তাকে দেখতো তাহলে অবশ্যই ভয় পেত। তার শরীরে মাংস বলে কোনো কিছু ছিল না, শুধু হাড়ের সাথে চামড়া লেগেছিল, যা দেখতে খুবই ভয়ানক লাগতো। মারুফের সাথে এই ঘটনা ঘটার পর থেকে সন্ধ্যার পরে ওই রাস্তাটাকে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা আলাদা করে একটা রাস্তা তৈরি করে নিয়েছিলাম গ্রাম থেকে বের হওয়ার জন্য অথবা বাজারের দিকে যাওয়ার জন্য। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার কাছে আরো বেশ কয়েকটা ঘটনা আছে, কোনো এক সময় করে আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই নতুন ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ঘটনা আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার নাম ইপ্তি, বয়স 24 বছর। আমি সাধারণ একটি মেয়ে, জন্ম আর বেড়ে ওঠা ঢাকায়। আমার পরিবারের আমরা 5 জন, আমি, আমার বাবা মা আর 2 ভাই। ছোট থেকেই আমার জীবন খুব স্বাভাবিক ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আমার জীবনে এমন কিছু ঘটা শুরু করে যা কল্পনাতে আনতেও পারিনি। আজ আমি আপনার কাছে এমন একটা ঘটনা লিখে পাঠাচ্ছি যেটা একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমাকে এবং আমার পরিবারকে তছনছ করে দিয়েছিল। সেই দিনটির কথা কখনো ভুলতে পারবো না। 2019 সালে শীতকাল ছিল। আমাদের পরিবার কিছুদিন ধরে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। রাতের বেলা বাসার মধ্যে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল, কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো ভীতিকর হয়ে উঠল। আমার মা প্রথমে লক্ষ্য করেছিল রান্নাঘরে রাখা জিনিসপত্র নিজে থেকেই স্থান পরিবর্তন করছে। তিনি প্রায় বলতেন, ইফতি, আমি তো সারা দুপুর বাটি এখানে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি এটা অন্য জায়গায়। আমি হাসাহাসি করতাম, ভাবতাম মা হয়তো ভুলে গিয়েছে। কিন্তু সমস্যা শুরু হয় যখন সবাই এমন ঘটনা ঘটতে দেখা শুরু করি। বাবা রাতে টিভি দেখার সময় টিভিটা হঠাৎ বন্ধ হয়ে যেত। কেউ যেন টিভি রিমোট নড়াচড়া করছে, এমন একটা অনুভূতি হতো। আমার ছোট ভাই নীরব, সে সবচেয়ে বেশি ভয় পাওয়া। সে একদিন রাতের বেলা আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে বলে, আপু, আমার ঘরে মনে হয় কেউ একজন আছে, কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমি প্রথমে পাত্তা দেইনি, কিন্তু ধীরে ধীরে আমি নিজেও এরকম ঘটনার অনুভব করতে থাকি। ঘরের মধ্যে কোথাও থেকে একটা দৃষ্টি আমার ওপরে স্থির হয়ে থাকে, এটা আমি উপলব্ধি করতে পারতাম। একসময় আমরা সবাই বুঝতে পারলাম এটা কেবল কোনো সাধারণ সমস্যা নয়। এক রাতে আমার বাসার বিদ্যুৎ চলে যায়। আমি আমার ঘরে একাই ছিলাম, মোমবাতি জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। ঘরটা বেশ গরম হয়ে যাচ্ছিল, তাই আমি বিছানা থেকে উঠে জানালাটা খুলে রাখলাম। হঠাৎ করেই বাহিরে একটা ছায়ামূর্তি দেখতে পাই। সেই ছায়ামূর্তি একেবারে মানব দেহের মতো ছিল, কিন্তু মুখটা খুব অদ্ভুত, কেমন যেন একটা বিকৃত। প্রথমে আমি ভাবলাম আমার চোখের ভুল, কিন্তু সেটা আরো স্পষ্ট হতে লাগলো। হঠাৎ করেই আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
আমি স্পষ্ট দেখতে পেলাম সেই ছায়ামূর্তিটা আমার ঘরের জানালা দিয়ে প্রবেশ করছে আমার ঘরের ভেতরে। আমি সাথে সাথে বিছানায় বসে পড়ি। আমি আতঙ্কে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কেউ যেন আমার গলা চেপে ধরে রেখেছে, এমনটা আমি অনুভব করছিলাম। মূর্তিটা আমার কাছে আসতে থাকে। আমি ভয়ে শুয়ে পড়েছিলাম। সে আমার মাথার কাছে এসে থামলো। আমার সারা শরীর হিম হয়ে গেল। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার ওপরে চাপ সৃষ্টি করছে। আমার শরীর একদম নিথর হয়ে গিয়েছিল। চোখের কোণ দিয়ে দেখলাম ঘরের একপাশে একটা অদৃশ্য মানুষ দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল টকটকে জ্বলছিল আর মুখ দিয়ে অজস্র রক্ত বের হচ্ছিল এবং তার পুরো দেহটা কালো ধোঁয়ার মতো ছিল। সে মুহূর্তে আমি বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা কিছু অশুভ শক্তি যা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিংবা আমাকে এখনই মেরে ফেলতে পারে। আমি সাথে সাথে অনেক জোরে একটা চিৎকার করলাম এবং আমি সফল হলাম। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে আমার বাবা মা এলো। তারা আমার ঘরে প্রবেশ করার সাথে সাথেই সকল প্রকার ছায়ামূর্তি আমার ঘর থেকে গায়েব হয়ে গেল, এমনকি পুরো ঘরটা স্বাভাবিক তাপমাত্রায় ফিরে এলো। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এরপরে কিছুদিন ছিল আমার জীবনের আর আমাদের পরিবারের জন্য সব বিভীষিকাময় দিন। বাড়ির প্রত্যেকটা মানুষ কোনো না কোনো অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিল, যা এত ছোট ছোট ছিল যা লিখে পাঠানোর মতো অবস্থা আমার কাছে নেই। যেগুলো মনে আছে আমি ঠিক সেগুলোই লিখে দিচ্ছি। একদিন আমার মা খুব অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল, মুখের ভাবটা একেবারে পাল্টে গিয়েছিল। তিনি এক ধরনের অদ্ভুত ভাষায় কথা বলছিলেন, যেটা আমরা বুঝতে পারছিলাম না। তার গলা এত ভারী হয়ে গিয়েছিল যে সেটা মায়ের গলা হতে পারে না। তিনি বলেছিলেন, আমাদের জায়গা থেকে চলে যাও, না হলে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। একসময় এলাকার এক মুরব্বীর পরামর্শ দিলেন কোনো একটা ভালো হুজুরের সাথে কথা বলতে। আমরা দেরি না করে একটা হুজুরকে বাসায় নিয়ে আসলাম। তিনি ঘরে এসে পুরোটা দেখে বললেন, তোমাদের ঘরের মধ্যে এমন কিছু শক্তি বিরাজ করছে, এটা মানুষ নয়, জিনেদের কাজ। কারো দ্বারা তোমাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপর হুজুর আমাদের ঘরের কিছু জায়গায় তাবিজ লাগিয়ে দেন, কিছু আয়াত তেলাওয়াত করে দেন, কিন্তু তারপরেও আমাদের সমস্যা কমছিল না, বরং বাড়ির মধ্যে উপস্থিতি আরো তীব্র হয়ে উঠল। এমনই একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘরে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। ঘুম থেকে উঠে দেখি ঘরের সব জিনিসপত্র এদিক ওদিকে ছড়ানো। দরজাটা খুলতে গিয়ে দেখলাম সেটা বাহির থেকে লক করা আছে। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউ শুনতে পেল না। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা নড়াচড়া করতে শুরু করলো। আমি নিচে তাকিয়ে যা দেখলাম, এটা দেখে আমি প্রচন্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। আমি দেখলাম একটা কালো ছায়া মাটির নিচ থেকে উপরে উঠে আসছে। আমি এটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলাম আর নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা বাস্তবেই হচ্ছে। সেই ছায়া আবারও আমার সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এবার তার হাত বাড়িয়ে আমার গলাটাকে চেপে ধরলো। আমি তার ঠান্ডা হাতটাকে খুব ভালো মতো অনুভব করতে পারছিলাম। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আমি অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না, যেন কেউ আমাকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই দরজাটা হঠাৎ করে খুলে গেল। আমি প্রচন্ড ভয়ে আতঙ্কে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। শুনেছিলাম আমার বাবা এসে দরজায় দাঁড়িয়েছিলেন। সেদিনকার মতো আমি মুক্তি পেয়েছিলাম। আমার জ্ঞান ফেরার পরে বাবা বললেন, তুমি ঠিক আছো? তখন বাবা আমাকে বলল, আমার মনে হচ্ছিল তুমি কোনো সমস্যায় পড়েছো, কারণ তোমার ঘর থেকে অদ্ভুত রকমের আওয়াজ আসছিল। তোমার ঘরের দরজার সামনে আসতেই দেখি দরজাটা বাহির থেকে লাগানো। দরজাটা খুলে আমি যখনই ভিতরে প্রবেশ করি, তখন তোমাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করি। এই ঘটনার পর আমরা আর দেরি করলাম না। একদিন একজন বিশেষ হুজুরকে নিয়ে এলাম, যিনি জিন আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন। তিনি এসেই বললেন, আমাদের ওপরে খুব ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে। আমাদের সবাইকে নাকি এক এক করে মেরে ফেলার চেষ্টা করছে, এবং এই কাজটা আমাদের নিজেরই কেউ একজন করেছে। কিন্তু
তিনি আমাদেরকে যে এই কাজটি করেছেন তার নাম বললেন না, এবং সেই কালো জাদুর মাধ্যমে জিনেদেরকে এখানে ডাকা হয়েছে যাতে আমাদেরকে একেবারে চিরতরে শেষ করে দেওয়া যায়। আর আমাদেরকে এদের থেকে মুক্তি পেতে হলে দীর্ঘ সময়ের ঝাড়ফুঁক আর দোয়ার দরকার। আমরা প্রায় 3 মাস ধরে তার সাথে কাজ করলাম। প্রতিদিন তিনি এসে আমাদের বাসায় দোয়া পড়তেন, কিছু নির্দিষ্ট সময় মেনে চলতে বলেছিলেন। আস্তে আস্তে সেই অশুভ শক্তির প্রভাব কমতে শুরু করলো। আমার মা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। আমিও বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমিও আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম, আবার স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু সেই ছায়ামূর্তি আর ভয়াবহ অভিজ্ঞতা এখনো আমার মনে গেঁথে আছে। ঘটনাটা এখানেই শেষ। আমার জীবনে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে অদেখা কিছু শক্তি আছে যাদের আমরা সাধারণ মানুষ কখনোই সহজভাবে বুঝতে পারি না। ব্ল্যাক ম্যাজিক আর জিনেদের অস্তিত্ব হয়তো কেউ বিশ্বাস করে না, আবার কেউ বিশ্বাস করে, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এখনো মাঝে মাঝে রাতে ঘুমালে সেই ছায়ামূর্তির ভয়াবহ মুখটা মনে পড়ে আর আমার শরীর হিম হয়ে যায়। ঘুমের ভেতরেই আমি প্রচন্ড ঘেমে একাকার হয়ে যাই। আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছি, ব্ল্যাক ম্যাজিক আর জিনেদের শক্তি নিয়ে খেলা করা খুবই বিপজ্জনক। এগুলো কেবল গল্প নয়, বাস্তবে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমরা জীবনে সে অন্ধকার সময় থেকে মুক্তি পেয়েছি। আমি জানি এমন অভিজ্ঞতা কোনো দিনও পুরোপুরি ভুলতে পারবো না। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইপ্তি আপাকে, তিনি চমৎকার করে একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। চাইলে আপনিও আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার জানা শোনা কিংবা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে।